হৃদয়ের মায়াজাল। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এটাই হচ্ছে হৃদয়ের মায়াজালের শেষ পর্ব। এরপরে আর কোনো পর্ব এই চ্যানেলে আসবে না হৃদয়ের মায়াজাল থেকে। অন্য আরও গল্প আসবে, কিন্তু এই গল্পটার আসবে না। আপনাদের সাথে আমি আছি, মাহিয়ান আহমেদ। খানবাড়ি জুড়ে এখন উৎসবের আবহ। নিহাল খানের বিশাল জয়। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই গোটা এলাকায় যেন উৎসবের ঢেউ লেগেছে। পাড়ায় পাড়ায় বাজছে বিজয়ের গান, চলছে মিষ্টি মুখ, আর সবার মুখে একটাই নাম, নিহাল খান। এই উৎসবের মাঝে হৃদের উপস্থিতি। গত দুদিন ধরে বাবার নির্বাচনের ব্যস্ততায় সে বাড়িতে ফিরতে পারেনি, আর না মায়ের সঙ্গে কথা হয়েছে। এই জনাকীর্ণ কোলাহলে হৃদের একটাই লক্ষ্য ছিল, সবকিছু যেন সুষ্ঠু হয়। হলো তাই। হৃদের দৃঢ়তার ফলে সুষ্ঠু নির্বাচন এবং বিশাল জয়ের মাধ্যমে নিহাল খান রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন। জয়ের উল্লাসের দিন শেষে ধরণীতে রাত নামতেই খানবাড়ির পুরুষদের একে একে ক্লান্তিতে বাড়ি ফিরতে দেখা গেল। রাত তখন প্রায় মধ্যাহ্নে। হৃদকে তখনও বাড়ি ফিরতে দেখা গেল না। খানবাড়ির উৎসবের কোলাহল তখনও পুরোপুরি থামেনি। নিহাল খানের বিপুল বিজয়ের রেশ কাটতে না কাটতেই পরদিন তার শপথ গ্রহণের বার্তা শোনা গেল। খুব স্বাভাবিকভাবেই শপথ পাঠের জন্য ওনাকে ঢাকা যেতে হবে, কিন্তু এই আনন্দের মাঝেও সুফিয়া খান ভাবাবেগহীন। ওনার রাজনৈতিক মহল পছন্দ নয়। সেই 15 বছর আগে নিহাল খান সুফিয়া খানকে ছেড়ে রাজনৈতিক জগৎকে বেছে নিয়েছিলেন বলেই তিনি আত্মসম্মান নিয়ে এক কাপড়ে স্বামীর ঘর ছেড়েছিলেন। আজও নিহাল খান সেই পথেই হাঁটছেন। নিহাল খানের জয়ের উল্লাস সাক্ষী দেয় যে সুফিয়া খান আরও একবার নিহাল খানের রাজনীতির কাছে হেরে গেছেন। যদিও নিহাল খান আজকাল প্রকাশ করেছেন যে তিনি সুফিয়া খানকে সঙ্গী হিসেবে চাইছেন, তবুও সুফিয়া খানের গুরুত্ব নিহাল খানের জীবনে তার রাজনীতির পরেই আসে। যেখানে সুফিয়া খান স্ত্রী হিসেবে স্বামীর প্রায়োরিটির লিস্টের প্রথম নন, সেখানে সুফিয়া খানের খানবাড়িতে নিহাল খানের জীবনে থাকাটা মূল্যহীন। ব্যক্তিত্ব সম্পন্ন সুফিয়া খান আজও নিহাল খানের জয়ের নীরব দর্শক হলেন। জয় শেষে তিনি এবার নিজের নীড়ে ফিরতে চাইলেন। 15 বছর আগে তিনি যেমন এক কাপড়ে এই খানবাড়ি ত্যাগ করেছিলেন, আজও ঠিক সেই একই নীরব বিদ্রোহ নিয়ে এই খানবাড়ি ছাড়তে প্রস্তুত হলেন। কিন্তু বিপত্তি ঘটল মায়াকে নিয়ে। সকাল থেকে রাতভর মায়াকে সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করতে দেখা যায় সার্বক্ষণিক। সে ইতিমধ্যে খানবাড়ির সদস্যদের মাঝে শাশুড়ির নেওটা পুত্রবধূ হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে। তবে শ্বশুরের জয়ের উল্লাসে বিমোহিত মায়া তখনও সুফিয়া খানের বাড়ি ত্যাগ করার মনোভাব ঠাহর করতে পারেনি। সুফিয়া খান যখন রাতের মধ্যভাগে খানবাড়ি ছাড়তে প্রস্তুত হলেন, তখনই মায়ের টনক নড়ল। মুহূর্তে হইচই করে কেঁদে কেটে সুফিয়া খানকে জাপটে ধরতেই একে একে সকলের মধ্যেই সুফিয়া খানের বাড়ি ছাড়ার বিষয়টি নিয়ে হইচই পড়ে গেল। উল্লাসে মেতে থাকা পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। খানবাড়ি ভর্তি মানুষ সুফিয়া খানকে ঘিরে উঠে দাঁড়ালো। সকলের একই বক্তব্য, সুফিয়া খানকে থেকে যাওয়ার জন্য আহাজারি করা। হেনা খান, আরাফ খান, মায়াসহ সকলে পথ আটকে দাঁড়াতেই শক্ত সুফিয়া খান বিরক্তিতে কপাল কুঁচকালো। মায়া তখন ওনাকে জাপটে ধরে কাঁদছে, যেতে দেবে না বলে। এই ব্যাপারটায় তিনি বেশ অতিষ্ঠ। ওনার পিছু পিছু মায়া সার্বক্ষণিক ঘুরঘুর না করলে হয়তো এতক্ষণে তিনি নিশ্চুপে চলে যেতে পারতেন। মায়ের জন্য সকলের দৃষ্টিতে ভিড়ল। সবচেয়ে বড় কথা, ওনার বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়িও সুফিয়া খানের পথ আটকে দাঁড়িয়ে। বিরক্তিতে সুফিয়া খান নিজের আশেপাশের সকলের ভিড় দেখে মায়াকে খানিকটা ধমকের সুরে বললেন, মায়া ছাড়ো, লেট হচ্ছে আমার। সুফিয়া খানের শক্ত গলায় মায়া টুকরে কেঁদে উঠে বলল, প্লিজ আম্মু, আমাকে ছেড়ে যাবেন না। আমরা সবাই আপনাকে ভীষণ ভালোবাসি। প্লিজ আমাদের সঙ্গে থেকে যান আম্মু। মায়ের কথায় সুফিয়া খান উপস্থিত সকলের দিকে এক পলক দৃষ্টি বোলালো। সকলে কেমন অসহায় দৃষ্টিতে সুফিয়া খানের দিকে তাকিয়ে। ব্যাপারটায় তিনি বেশ অস্বস্তি বোধ করতেই মায়াকে তিনি আগের ন্যায় শক্ত গলায় বলল, আমি বিরক্ত হচ্ছি মায়া,
ছাড়ো। সুফিয়া খানের কথায় মায়া হাতের বাঁধন আরো দৃঢ় করলো, শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ছাড়বো না আম্মু। আপনি বিরক্ত হলেও ছাড়বো না। আপনিই না গোটা খানবাড়ি শূন্য। প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না। মায়ের কথায় খানবাড়ির সকলেই সম্মতি জানালো। অস্থির উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানকে বোঝাতে চাইল এক একজন। সকলের হইচইয়ে সুফিয়া খান যেমন বিরক্ত তেমনি অস্বস্তি বোধ করলেন। এর মাঝে আরাফ খান পরিস্থিতি বুঝে হাতের লাঠিতে ভর করে এগিয়ে এসে সুফিয়া খানের মুখোমুখি হয়ে দাঁড়াতে দাঁড়াতে বেশ গম্ভীর মুখে বললেন, তুমি কি সত্যিই চলে যেতে চাও সুফিয়া? আরাফ খানের কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে আরাফ খানের দিকে তাকালেন। সোজাসাপটা উত্তরে বললেন, জি বাবা। সুফিয়া খানের উত্তরে ভারী দীর্ঘশ্বাস ফেলে আরাফ খান সম্মতি দিতে দিতে বললেন, বেশ, তোমার কথাই রইল। তোমাকে আর কেউ বাধা দেবে না এই নিয়ে। অনেক তো হলো। আর এসব আর কতদিন চলবে? তুমি বা নিহাল তোমরা কেউ ছোট নও। তোমাদের ছেলেরা বড় হয়েছে, তাদের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছো। তারপরও তোমাদের মনোমালিন্য শেষ হলো না। আমরা বুড়ো মানুষ, আজ বাদে কাল মারা যাব। আমাদের চিন্তা তোমাদের করতে হবে না। মানুষ বুড়ো হয়ে গেলে তাদের দাম এমনিই থাকে না। তোমাদের স্বামী স্ত্রীর কাছেও আমাদের গুরুত্ব কখনোই ছিল না। তোমরা শুরু থেকে তাই করেছো যেটা তোমাদের মন চেয়েছে। দীর্ঘ 15 বছর তোমাদের দুজনের পিছনে ছুটতে ছুটতে আজ আমরা ক্লান্ত। শেষ বয়সে এসে এবার আমরাও শান্তিতে মরতে চাই। তুমি যেহেতু খানবাড়িতে থাকতে চাইছো না, তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। গোটা 15 বছর তোমাকে ছাড়া নেহালের সঙ্গে কাটালাম। বাকি যে কদিন বাঁচবো সেটা তোমার সঙ্গেই কাটাবো ভাগাভাগি করে। আমি আর তোমার শাশুড়ি দুজনেই আজ তোমার সাথে খানবাড়ি ছাড়বো এক কাপড়ে। চলো। আরাফ খানের কথায় তৎক্ষণাৎ হেনা খান সম্মতি দিলেন সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। এর মাঝে মায়াও সাহস পেয়ে হইচই করে ভেজা চোখে বলল, সেও যাবে। মায়ের কথার মাঝে গোটা খানবাড়ির সদস্যরা হইচই করে উঠল সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। আরাফ খানের দুই কন্যা, তাদের ছেলে মেয়ে সবাই একত্রে সম্মতি দিতেই সুফিয়া খান সকলের দিকে তাকালেন। আজ ওনাকে আটকাতে পুরো খানবাড়ি দাঁড়িয়ে। সকলে খানবাড়ি ছাড়তে প্রস্তুত, অথচ সুফিয়া খানকে নয়। ঠিক যেভাবে নিহাল খান সুফিয়া খানকে 15 বছর আগে ছাড়তে প্রস্তুত ছিল, কিন্তু রাজনীতি নয়। শক্ত সুফিয়া খান নিজের কথায় অটল থেকে আরাফ খানের উদ্দেশ্যে বলল, আপনারা আমার সাথে যেতে চাইলে যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই বাবা। কিন্তু তারপরও আমার পক্ষে খানবাড়িতে থাকা সম্ভব নয়। সুফিয়া খানের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। হৃদের অনুরোধে তিনি নির্বাচন পর্যন্ত খানবাড়িতে ছিলেন, কিন্তু এখন নির্বাচন শেষ, ওনার এখানে থাকার আর কোনো কারণ নেই। যে প্রেক্ষিতে তিনি চট্টগ্রামে ছুটে এসেছিলেন সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল। মায়া আর রাদিফের সাজানো মিথ্যা নাটক তিনি আরও আগেই ধরে ফেলেছিলেন। তখন তিনি চলে যেতেন, কিন্তু হৃদের অনুরোধে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রয়ে গেছেন। সুফিয়া খান যখন আরো কিছু বলবেন তার আগেই শোনা গেল নেহাল খানের ক্লান্তিময় কণ্ঠ, ঠিক আছে সুফিয়া, তুমি থাকতে না চাইলে কোনো সমস্যা নেই। পুরো খান পরিবারের জায়গা যখন তোমার ঘরে হবে, তখন আমার একা মানুষের জায়গাও তোমার বাড়িতে হবে। তুমি থাকতে না চাইলে আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে থাকবো, তারপরও তোমার সঙ্গেই থাকবো। নেহাল খানের হঠাৎ কথায় সকলে ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে। সেখানে নেহাল খানের সঙ্গে আয়ন রাদিফ দুজনে ছিল। থমথমে মুখে নেহাল খানের দিকে চেয়ে রইল। এই অসময়ে নেহাল খান এমন কথা বলবে কারোর ধারণাতেও ছিল না। সকলেই হতবাক, কিন্তু তীক্ষ্ণ সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো নিহাল খানের দিকে। এর মাঝে নিহাল খান এগিয়ে এসে সকলের সঙ্গে দাঁড়ালেন। তিনিও সুফিয়া খানের সঙ্গে খানবাড়ি ছাড়বেন বলে। পরিস্থিতি যখন বেশ থমথমে, তক্ষুনি খানবাড়িতে প্রবেশ করল হৃদ। গম্ভীর হৃদের বিগত দুদিনের ছোটাছুটি আর মাথা ব্যথায় চোখ দুটো রক্তিম হয়ে আছে। এর মাঝে মা বাবার সঙ্গে পারিবারিক কলহের বিষয়টি তার কানে এসেছে। মূলত এজন্যই তার এখন বাড়ি ফেরা। হৃদ এক পলক মায়ের দিকে তাকালো। সুফিয়া খানকে জড়িয়ে মায়া হৃদের দিকে তাকিয়ে। হৃদের তাকানোতে খুব স্বাভাবিকভাবেই চোখাচোখি হলো দুজনের।
ক্লান্তিময় মুখ আর রক্তিম চোখে হৃদকে বেশ অন্যরকম দেখালো। হৃদের অসুস্থতা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। হৃদে মায়ের মুখ থেকে দৃষ্টি সরিয়ে সুফিয়া খানের দিকে তাকাতেই আবারও চোখাচোখি হলো মায়ের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। হৃদের অসুস্থতার বিষয়টি চট করে সুফিয়া খান বুঝে গেলেন। হৃদ শান্ত গলায় সুফিয়া খানের উদ্দেশ্যে বলতে লাগলো, শেষ একটা সুযোগ সবাই রিজার্ভ করে আম্মু। সবসময় সব জায়গায় আত্মসম্মান বজায় রাখতে নেই। আপনজনদের কাছে আত্মসম্মান নয়, ভালোবাসা রাখতে হয়। এটা তোমার দেওয়া একটা শিক্ষা। আজ বাবার পাশে কেউ নেই, সবাই বাবাকে একা করে তোমার সম্মানে পুরো খান পরিবার দাঁড়িয়ে। আমার মনে হয় এবার তোমার তাদের শেষ একটা সুযোগ দেওয়া উচিত। পুরো খান পরিবার নিশ্চুপ দাঁড়িয়ে হৃদের কথার নীরব সম্মতি জানালো। সুফিয়া খান নিজেও নিশ্চুপ। হৃদ কিছু বললে যে সুফিয়া খান শুনবেন সেটা সবাই জানে, সেজন্য সকলে চুপ থেকে হৃদকে বলার সুযোগ দিল। হৃদ পুনরায় একইভাবেই বলল, আমার জীবনে দেখা উত্তম নারী তুমি। তোমার হাত ধরে অনেক কিছু শিখেছি। একটা পরিবারের সংসার কিভাবে সামলাতে হয় সেটা তোমার থেকে ভালো এখানে কেউ জানবে না। এসব পারিবারিক কলহ আর ভালো লাগছে না আম্মু। তোমাদের বিচ্ছেদের ভাঙন আমরা দুই ভাই গোটা 15 বছর পার করেছি। এবার না হয় শেষটা সুন্দর হোক। নিজের জন্য না হয় আমাদের জন্য থেকে যাও। দ্বিতীয়বার তোমার অযত্ন কেউ করবে না, ভরসা রাখো। হৃদের কথায় সুফিয়া খানের মাঝে নমনীয়তা দেখা গেল। হৃদ কখনো এমন নরম সুরে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করেনি। বাবা মার বিচ্ছেদ নিয়েও কখনো কথা বলেনি। এই প্রথম হৃদ কিছু বলল বাবা মার বিচ্ছেদ নিয়ে। সুফিয়া খান কি নিজের জেদ বজায় রাখতে গিয়ে ওনার সন্তানদের কষ্ট দিয়েছিলেন এতকাল? এজন্যই রাদিফ বারবার আবদার করত বাবা মার কাছে একত্র হয়ে যাওয়ার। সুফিয়া খান নিজের ব্যক্তিগত জীবনের আলোচনা করতে না চেয়ে সরাসরি হৃদের অসুস্থতার সম্পর্কে জানতে চেয়ে বলল, তুমি কি অসুস্থ হৃদ? হৃদ বুঝতে পারল সুফিয়া খান হৃদের কথা মেনে তিনি খানবাড়ি ছেড়ে যাবেন না। তাই হৃদু মায়ের কথায় সম্মতি দিয়ে অল্প উত্তরে বলল, হুম, একটু। সুফিয়া খানের কঠিন মুখটা অবশেষে নরম হলো। এতক্ষণ যে সুফিয়া খান ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, অনমনীয়, সেই নারী যেন নিমেষেই বদলে গেলেন। হৃদের কপালের শিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, চোখের কোণে ক্লান্তি আর লালচে আভা। একজন মা সবসময় সন্তানের মন পড়তে পারে। তাই তিনি মায়ের উদ্দেশ্যে বললেন, হৃদকে নিয়ে রুমে যাও মায়া। মায়া ততক্ষণে সুফিয়া খানকে ছেড়ে পাশে সরে দাঁড়িয়েছিল। হৃদের অসুস্থতা মায়ের চোখেও পড়েছে। মায়া ব্যাপারটা নর্মাল মনে করলেও হৃদের অসুস্থতার বিষয়টি ছিল জটিল। হৃদের মাথায় পরপর দুটো সার্জারি হয়েছিল অ্যাক্সিডেন্টের ফলে। তার নিয়মিত মেডিসিন চলে। চেক আপের জন্য লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু হৃদ সেই যে জেদ করে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিল, তারপর আর লন্ডনের মাটিতে পা পড়েনি। বিগত কয়েকদিনের ব্যস্ততায় হৃদের মেডিসিন নেওয়াই হলো না। এতে করে হৃদের ব্রেইনে চাপ অনুভব হতেই হৃদ ক্রমাগত অসুস্থ অনুভব করছে। হৃদ আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটতেই মায়াও পিছন পিছন গেল। ঘরে ফিরে সোজা ঘরে ফিরে হৃদ সোজা ওয়াশরুমে ঢুকলো। অল্প সময় নিয়ে গোসল করে বের হতেই মায়াকে দেখলো বিছানায় বসে হৃদের দিকে তাকিয়ে। হৃদ তখনও কোনো কথা বলল না। মাথার শিরা ধপধপ করছে ব্যথায়। মায়ার মায়ার সরি মায়ের নামিয়ে রাখা কাপড়গুলো হৃদ গায়ে না জড়িয়ে পুনরায় ফর্মাল শার্ট প্যান্ট নামালো কবাট হতে। হৃদকে পরিপাটি হয়ে রেডি হতে দেখে মায়া ভাবল হৃদ আবারও বের হয়ে যাবে এই রাতে। হৃদ আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজের মেডিসিন বক্স খুলে কয়েকটি ওষুধ মুখে পুরে অল্প পানি পান করতে করতেই মায়া উঠে এসে হৃদের পিছনে দাঁড়িয়ে মৃদু স্বরে জানতে চেয়ে বলল, আপনি কি অসুস্থ? এতগুলো কিসের ওষুধ খেলেন? হৃদ মায়ের কথার উত্তর না দিয়ে পুনরায় কবাট খুলল। ড্রয়ার হতে হৃদের পাসপোর্টের সঙ্গে মায়ের পাসপোর্টও বের করতেই মায়া হৃদের শরীর ঘেঁষে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল। এই পাসপোর্ট দিয়ে কি করবেন? আপনি কই যাবেন? মায়ের জানা ছিল না হৃদের কাছে ওর পাসপোর্ট রয়েছে। হৃদকে কথা বলতে না দেখে মায়া পুনরায় বলল, আপনি কথা বলছেন না কেন? কই যাবেন বলুন না। আপনি কি আমার সাথে রাগ করেছেন? হৃদ হাতে দুটো পাসপোর্ট নিয়ে কবাট লাগালো। হৃদের ফোনের সাথে মায়ের ফোনটি হাতে নিয়ে অপর হাতে মায়ের হাত শক্ত করে চেপে ধরতে ধরতে বলল, চলো। কথাটা বলে হৃদ মায়ের হাত টেনে বাইরের দিকে হাঁটতে হাঁটতেই মায়া আতকে উঠে বলল, চলো মানে? কই যাব আমরা?
নিশ্চুপ হৃদ অল্প উত্তরে বলল, লন্ডনে। হৃদের কথায় মায়ার মাথা ঘুরে ওঠার মতো অবস্থা। মায়া মোটেও এই মুহূর্তে প্রস্তুত নয় দেশ ছেড়ে বিদেশ যাওয়ার মতো। মূলত মায়া শ্বশুর শাশুড়ি সবেমাত্র একত্র হয়েছে মূলত মায়ের শ্বশুর শাশুড়ি সবেমাত্র একত্রে হয়েছে। ওদের কাছাকাছি এক ঘরে আনার দায়িত্ব মায়ার। মায়া সেই দায়িত্ব পালন না করা পর্যন্ত কোথাও যাবে না। দ্বিতীয়ত খানবাড়ি ভর্তি মেহমান। মায়ের মা, জুই সকলেই আছে খানবাড়িতে। এত সব মানুষের ভিড়ে মায়ের বেশ আনন্দে দিন কাটে। শ্বশুরের বিজয়ের উল্লাস এখনো শেষ হয়নি। তাই মায়া চায় না এত সব আনন্দের মুহূর্ত ছেড়ে হৃদের সঙ্গে একা একা বিদেশ গিয়ে থাকতে। মায়া হৃদের সঙ্গে বিদেশ যাওয়ার হলে আরও কয়েকটা দিন পর যাবে প্রস্তুতি নিয়ে। বিনা প্রস্তুতিতে হুট করে এলোমেলো পোশাকে মায়া কখনোই বিদেশ যেতে চায় না। সেজন্য মায়া হৃদের থেকে নিজের হাত ছাড়াতে চেয়ে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, আমি কোনো লন্ডন টন্ডনে যাব না নেতা সাহেব। আপনারা যাওয়ার হলে আপনি যান, আমি সবার সাথে এখানেই থাকবো। কেমন? মায়ের কথায় হৃদের মায়ের কথায় রাগে হৃদের চোয়াল শক্ত হতে দেখা গেল। তারপরও হৃদ মায়াকে কিছু বলল না, বরং শক্ত হাতে মায়ের হাত টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়া যত বাধা দিচ্ছে হৃদ ততই টানছে মায়াকে। হৃদের শক্তিতে না পেরে মায়া চিৎকার করতে লাগলো হৃদের সঙ্গে যাবে না বলে। মায়ার চিৎকারে পুনরায় বসার ঘরের সকলে ভিড় জমালো। হৃদের কাছে জানতে চাইলো কি হয়েছে। বিরক্তিতে হৃদ মায়ের উপর রেগেমেগে মায়াকে কাঁধে তুলে নিতেই আরাফ খান হৃদকে বাধা দিতে চাইলো মায়াকে নিয়ে যেতে। তক্ষুনি রাদিফ পাশ থেকে আরাফ খানকে আটকে বলল, বাধা দিও না দাদা ভাই। ভাই ভাবির আজ ফ্লাইট আছে, ওরা লন্ডনে যাবে। ভাবি যেতে চাচ্ছে না বলে ভাই জোর করে নিয়ে যাচ্ছে। হৃদের ফ্লাইটের বিষয়টি কানে যেতেই বিস্ময়কর হলো আরাফ খান। বলল, হৃদের ফ্লাইট মানে? কবে ঠিক করলো ওরা লন্ডনে যাবে? অনেক আগেই টিকিট করা ছিল আজকের তারিখের। ওরা ফিরবে কবে? সঠিক বলতে পারছি না। আসিফ যাবে ওদের সাথে? না। আরাফ খান বুঝলেন হৃদ এবার লম্বা ছুটিতে দেশ ছাড়ছে। তিনি লাঠিতে ভর করে খানবাড়ির বাইরে এগিয়ে যেতেই দেখতে পেল বাগানে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারে হৃদ এক প্রকার মায়াকে ছুঁড়ে ভেতরে ফেলতে ফেলতে সে উঠে বসলো। হৃদ হেলিকপ্টারে উঠে বসতেই একজন দেহরক্ষী দ্রুত এগিয়ে এসে দরজা লাগালো। আসিফ বাইরে দাঁড়িয়ে। সে হৃদের সঙ্গে যাবে না, বরং সে কাল ঢাকায় ফিরে যাবে হৃদের কোম্পানির কাজে। দেশের বাইরে থেকেও হৃদ আসিফের সঙ্গে যোগাযোগ করবে এমনটাই নির্ধারিত। হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে বসতেই হেলিকপ্টারের পাখা গোল গোল ঘুরিয়ে আকাশে উড়ে যেতেই মায়া আতঙ্কে হৃদকে দুহাতে ঝাপটে ধরল। হৃদ মায়াকে না ছুঁয়ে শক্ত হয়ে বসল। তাদের শেষ রাতের দিকে ঢাকা এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আজ। এখন রাত 12টা। চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে হেলিকপ্টারে ঘন্টা দুয়েক লাগবে। এর মাঝে হৃদের মাথা ব্যথা খানিকটা কমে আসলে আরাম পেতে বলে সরি এর মাঝে হৃদের মাথা ব্যথা খানিকটা কমে আসলে আরাম পেত বলে মনে করলো হৃদ। হৃদ যথাসম্ভব কথা না বলে হৃদের মস্তিষ্ক ঠান্ডা রাখার চেষ্টা করছে, কিন্তু মায়ের ফ্যাচ ফ্যাচ কান্নায় তার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। হৃদ মায়াকে শক্ত গলায় ধমক লাগাতে গিয়েও লাগালো না, বরং মায়ের দিকে কটমট করে তাকিয়ে বলল, দুনিয়ার সব বোঝো শুধু আমাকে ছাড়া। সবাই তোমার প্রায়োরিটির লিস্টে পড়ে, শুধু আমি ছাড়া। জীবিত মানুষের মূল্যায়ন তোমার কাছে নেই। আমি মরে গেলে মূল্যায়ন করবে তো হৃদ? হৃদের কথায় মায়ের তৎক্ষণাৎ কান্না থেমে যায়। ভেজা দুই চোখের মণি দুটো স্থির হয়ে যায় হৃদের মুখের উপর। মায়ের নীরবতা বুঝে হৃদ চোখের উপর হাত ঠেকিয়ে শুয়ে পড়ল সিটে। মাঝে মাঝে পানি খাইতে হয় বুঝছেন। যাই হোক, মায়া তখনও স্থির দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে। পুরোটা সময় মায়ার কোনো কথা বলল না, শুধু নিশ্চল দুই চোখ ঘুরে ঘুরে হৃদের দিকে তাকাতে লাগলো। হৃদ বুঝেও না বোঝার মতো করে রইল। ঢাকাতে পৌঁছাতে হৃদের একজন অ্যাসিস্ট্যান্টকে দেখা গেল মধ্যরাতে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হৃদের অপেক্ষায়। হৃদ মায়াকে নিয়ে প্রথমে নিজের বাড়িতে গেল। সেখানেতে অল্প সময়ের মধ্যে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি টানলো সোজা এয়ারপোর্টে। সময় থাকতে শেষ রাতের আগেই মায়াকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছাতে হৃদের একজন অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসলো।
হৃদ এক হাতে মায়ের হাত চেপে অপর হাতে দুটো পাসপোর্ট নিয়ে হাঁটল কাউন্টারের দিকে। প্রয়োজনীয় সকল তথ্য শেষে মায়াকে নিয়ে প্লেনে উঠে বসতেই প্লেনটি সময় নিয়ে আকাশে উড়াল দিল দীর্ঘ পথ পাড়ি দিতে। প্লেন জার্নি হবে, কিন্তু এখানে লেখা প্ল্যান, তো আমি ভাবছি প্ল্যান হয়তো। যাই হোক, প্লেন জার্নির পুরো রাস্তায় মায়া হৃদের সঙ্গে টু শব্দটিও করল না। কেমন চুপচাপ বসে রইল বাড়ির কাপড়ে। মায়ের গায়ের এই শাড়িটা আজ মায়ের শাশুড়ি দিয়েছিল বাড়িতে নির্বাচনের উল্লাস ও লোকজনের আনাগোনা থাকবে বলে। সেই শাড়ি পরেই হৃদের সঙ্গে এক দেশ হতে অন্য দেশে পাড়ি জমালো মায়া। হৃদ মায়াকে শাড়িটা পরিবর্তন করার সময়টুকুও দিল না, অথচ হৃদ নিজে গোসল করে নতুন কাপড় পরে বাবু হয়ে বসে আছে। বাংলাদেশে গরম, অথচ লন্ডনের মাটিতে উষ্ণ ঠান্ডা। এখন সময় 10টা, বাংলাদেশে সময় হয়তো বিকাল 3টার নাগাদ হবে। মায়া লন্ডনে এসেছে পর থেকে বাংলাদেশের কারোর সাথে কথা হয়নি, হয়তো হৃদের হয়েছে। তবে হৃদ মায়াকে কিছু বলেনি এই বিষয়ে। মায়েরা আজ সকাল 7টা নাগাদ লন্ডনে এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে হৃদের লোক এসে মায়াদের রিসিভ করে। তারপর ওরা একটি হাসপাতালে যায়। মায়া হাসপাতালের নাম জানে না, তবে সেখানে হৃদকে চিকিৎসা নিতে দেখে মায়া বুঝতে পারে এর আগে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হৃদকে হয়তো এই হাসপাতালেই রাখা হয়েছিল। তাই আজ মায়েরা লন্ডনে ফেরার পরপরই হৃদ মায়াকে নিয়ে সোজা এই হাসপাতালে চলে এসেছে চেক আপের জন্য। রাতের ব্যাপারটায় মায়া হৃদের উপর অভিমান করে বসে নেই, বরং মায়া হৃদের কথায় কষ্ট পেয়েছিল বলে সে নিশ্চুপ। মায়ের জীবনে স্বামী হিসেবে হৃদের গুরুত্ব অনেক। হৃদের আগে মায়ের জীবনে কখনো কাউকেই প্রথম প্রায়োরিটি লিস্টে রাখেনি। মায়ের প্রথম প্রায়োরিটি মায়ের স্বামী। হৃদের অসুস্থতার বিষয়টি মায়া জানতো না, জানলে হয়তো মায়া কখনোই হৃদকে বাধা দিত না। এখন মায়ের নিজেকে অপরাধী মনে হচ্ছে তখন হৃদকে বাধা দিয়ে। মায়ের স্বামী নিশ্চয়ই মনে করেছে মায়া ওর স্বামীর মন বোঝে না। সত্যিই কি তাই? মায়ের তীব্র অপরাধবোধে কান্না পেল। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসতেই মায়া নিজের পাশে কারোর উপস্থিতি টের পেল। মায়া ঘাড় বেঁকে তাকাতেই দেখল হৃদ সবে গোসল করে কোমরে তোয়ালে বেঁধে খালি গায়ে দাঁড়িয়েছে। ভেজা চুল আর স্নিগ্ধ মুখে হৃদকে দারুণ দেখালো। মায়া হৃদের মুখের দিকে তাকিয়ে থাকতেই হৃদ কপাল কুঁচকে মায়াকে পরখ করলো। হৃদ মায়াকে সেই ঘন্টাখানেক আগে বলেছিল গোসল করে ফ্রেশ হতে, অথচ মায়া গোসল না করে রুমের খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের পথে চেয়ে আছে। কি এত ভাবছে কে জানে। তবে হৃদের ধারণা সে মায়াকে জোর করে নিজের সঙ্গে নিয়ে আসায় হয়তো মায়া এখনো অভিমান করে বসে। আর এই ব্যাপারটা হৃদ চট করে বিরক্ত বোধ করলো। মায়ের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, কি সমস্যা? এখানে দাঁড়িয়ে আছো কেন? ফ্রেশ হবে না? হৃদকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে মায়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। হৃদের ভেজা শরীর দুহাতে জাপটে জড়িয়ে ধরে হৃদের বুকে কপাল ঠেকাতে ঠেকাতে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আমার একটাই আপনি ছিলেন নেতা সাহেব, আমার একটাই আপনি ছিলেন নেতা সাহেব। আপনাকে ভালোবাসার স্বাদ এই জন্মেও শেষ হবে না। হৃদ বুঝতে পারলো মায়া হৃদের রাতের বলা কথাগুলো মনে পুষে কষ্ট পাচ্ছে। হৃদ মায়াকে দুহাতে জড়িয়ে নিতে নিতে বলল, তাই? হৃদ বলল, হুম। কি প্রেম ভাই। যাই হোক, আরেকটু আছে পড়ি। হ্যাঁ, আরেকটু না, ভালোই আছে। প্লট চেঞ্জ হয়েছে, এটা খেয়াল রাখেন। পড়ন্ত বিকেল, রক্তিম সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, তার শেষ আলোয় রাঙা পৃথিবী। এমন এক সোনালি বিকেলে জুইয়ের মন ভালো নেই। যদিও খানবাড়ি আজও গমগম করছে অতিথিদের পদচারণায়। আজ মায়া লন্ডনে যাওয়ার 3য় দিন, আর তার অনুপস্থিতিতে জুই অনুভব করছে এক গভীর শূন্যতা। উপরন্তু নিহাল খানের নির্বাচন নিয়ে আয়নের তুমুল ব্যস্ততা জুইয়ের একাকিত্বকে আরও বাড়িয়ে তুলেছে। মায়ার মা রেহেনা বেগমকে কাল আরিফ এসে নিয়ে গেছে। শোনা গিয়েছিল আরিফের বাবা শফিকুল ইসলাম দীর্ঘদিনের মনোমালিন্যতা ভুলে
শোনা গিয়েছিল আরিফের বাবা শফিকুল ইসলাম দীর্ঘদিনের মনোমালিন্যতা ভুলে চট্টগ্রাম এসেছিলেন ফাহাদের সঙ্গে রেহানা বেগম ও ওনার নতুন পুত্রবধূ ফিহাকে সঙ্গে নিয়ে আশুগঞ্জ ফিরতে। ফাহাদ গতরাত ফাহাদ গতকাল শ্বশুরবাড়িতে গিয়েছিল বউকে ফেরাতে। অনেক বুঝিয়ে শুনিয়ে ক্ষমা চেয়ে অবশেষে মুক্তাকে খানবাড়িতে ফেরাতে পেরেছে সেও। মুক্তার অবশ্য মায়ের সঙ্গে দেখা হয়নি। তার আগেই হৃদমায়া পাড়ি জমায় লন্ডনে। তবে খানবাড়িতে ফিরে জুঁইয়ের সঙ্গে দেখা হয়েছে। বর্তমানে মুক্তা জুঁইয়ের সঙ্গেই আছে খানবাড়িতে। দীর্ঘ মলমালিন্যের দীর্ঘ মল না সরি মনো হ্যাঁ সরি দীর্ঘ মনোমালিন্যের অবসান ঘটিয়ে আরিফ তার বাবা শফিকুল ইসলামকে ক্ষমা করে সপরিবারে ফিরে যায় নিজ বাড়িতে। শফিকুল ইসলাম চেয়েছিলেন এই সুযোগে হৃদের সঙ্গে দেখা করে অতীতের ভুল বোঝাবুঝির জন্য অনুতপ্ত স্বীকার করবেন এবং হৃদকে জামাতা হিসাবে বরণ করে নেবেন। কিন্তু হৃদও হৃদ ও মায়ের হঠাৎ লন্ডনে চলে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবুও শফিকুল ইসলাম আরিফের সঙ্গে মায়ের শ্বশুরবাড়িতে এসেছিলেন এক ফাঁকে কাল। আরাফ খান, হেনা খান, নিহাল খান, এমনকি সুফিয়া খানের কাছেও তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেন, অনুতপ্ত হলেন। খানবাড়িতে কেউই অতীতের তিক্ততাকে মনে ধরে রাখলেন না, বরং সাদরে গ্রহণ করলেন শফিকুল ইসলামকে। দুই পরিবারের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক হয় এই খবর মায়ের কানেও পৌঁছেছে। সরাসরি দেখা না হলেও ফোনে সে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছে। হৃদ যদিও এ বিষয়ে নীরব ছিল, তবে মায়ের উচ্ছ্বাস সে কেবল নীরব চোখে দেখল। সে সহজে কিছু ভুলে যেতে পারে না, আর না চট করে গ্রহণ করতে পারে। তার কাউকে ক্ষমা করতে সময় লাগে। যদি সে মায়ের পরিবারকে ক্ষমা করতে না পারে, তারপরও সে বউয়ের জন্য মায়ের পরিবারের সঙ্গে সখ্যতা বজায় রাখবে। মায়ের সাথে জুঁইয়ের আজ বেশ ফোনালাপ হয়েছে 3টে নাগাদ। এখন পড়ন্ত বিকেল। সন্ধ্যা নেমে এসেছে। ঘড়িতে তখন 5টা। পশ্চিম আকাশে সূর্য ঢলে গেছে। জুঁই আয়নের ঘরের বারান্দার রেলিংয়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে। খানবাড়ির কোলাহলেও ওর মন ভারাক্রান্ত। মায়ের অনুপস্থিতি আর আয়নের ব্যস্ততা আজ জুঁইকে একাকী করে তুলেছে। জুঁইয়ের শূন্যতার মাঝে হঠাৎ কোমরে এক উষ্ণ স্পর্শ পেতেই জুঁই চমকে উঠল। পেছন থেকে আয়ন জুঁইয়ের খালি কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, আপনার মন খারাপ জুঁই? আয়নের উপস্থিতিতে জুঁইয়ের ভয়ার্ত মন শান্ত হলো। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে জুঁই আয়নের বুকে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, না। আয়ন জুঁইকে টেনে নিজের দিকে ঘুরিয়ে জুঁইয়ের চোখে চোখ রাখল। জুঁইয়ের গালে আসা এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, আপনার শ্বশুর বাড়িতে যাবেন জুঁই? আপনার বাবা মায়ের সাথে দেখা করতে লন্ডনে যাবেন? সরি, আমার বাবা মায়ের সাথে দেখা করতে লন্ডনে যাবেন? আয়নের কথায় জুঁই বিস্মিত হলো। হতবাক গলায় বলল, লন্ডনে? আয়ন জুঁইয়ের হতবাক মুখটার দিকে তাকিয়ে জুঁইয়ের গালে হাত রেখে খুব স্বাভাবিকের ন্যায় আয়ন বলল, আম্মু বেশ কয়েকদিন ধরে ওনার ছেলের বউকে দেখার আবদার জানাচ্ছিল। ব্যস্ততার কারণে আপনাকে নিয়ে যেতে পারিনি এতদিন। এখন চলুন না জুঁই, ঘুরে আসি। আপনার শ্বশুর বাড়িতেও যাওয়া হলো, আর আমার প্রথম হানিমুনটাও করা হলো। আয়নের কথায় জুঁই লজ্জায় নতমস্তিষ্কের হতেই আয়ন হাসল। জুঁইয়ের উপর খানিকটা ঝুঁকে নাকে নাক ঘষে আয়ন মোহাচ্ছন্ন গলায় বলল, কি যাবেন জুঁই? নতমস্তিষ্কের জুঁই লজ্জায় তৎক্ষণাৎ সম্মতি দিয়ে উত্তর করতে করতে সে দুহাতে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইল। কিন্তু আয়নকে সরাতে না পেরে জুঁই প্রসঙ্গ পাল্টে বলল, আপনার আব্বু আম্মু বাংলাদেশে আসেন না কখনো? আসে, কিন্তু খুব কম। আসলে আমার আব্বুর ব্যবসা বাণিজ্য সব লন্ডনে, সেজন্য আব্বুর ব্যস্ততার কারণে আম্মুর বাংলাদেশে আসা হয় না তেমন। তাহলে আপনি যে বাংলাদেশে থাকছেন, আপনিও কি বাংলাদেশ ছেড়ে লন্ডনে সেটেল হবেন নাকি? হুম, না, আমার আপাতত লন্ডনে সেটেল হওয়ার ইচ্ছা নেই। তবে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হয়তো কয়েক বছরের জন্য লন্ডনে সেটেল হতে পারি। ওরা যখন নিজের বুঝ বুঝতে শিখবে, তখন আমরা আবার বাংলাদেশে ফিরে আসব। তারপরও লন্ডনে সেটেল হব না, বাংলাদেশেই থাকবো। আয়নের মুখে ভবিষ্যৎ ছেলেমেয়েদের নিয়ে কথা শুনতেই জুঁই লজ্জায় গুটিয়ে গেল।
জুইকে হঠাৎ লজ্জা পেতে দেখে আয়ন প্রথমে বুঝতে পারল না, পর মুহূর্তে বিষয়টি অনুধাবন করে সে হতাশ গলায় বলল, আপনি এখনো আমাদের ছেলেমেয়েদের কথা শুনে লজ্জা পাচ্ছেন জুই? এতদিনে আপনার লজ্জা ভাঙাতে পারলাম না, তাহলে আমি বাবা হব কবে? আমার আগে যে হৃদ বাবা হয়ে যায়, তাহলে আমার ছেলে কেস খেয়ে যাবে জুই। হৃদ যে তেরা লোক, ও তো মেয়ে বিয়ে দিতে চাইবে না আমার ছোট ছেলের কাছে। আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা। আপনি তো আমাকে আপনি তো আমার ছেলেকে বিপদে ফেলে দেবেন জুই। আয়নের কথা শুনে জুইয়ের লজ্জা আরো বাড়ল। সে মুখ নিচু করে আয়নের সে মুখ নিচু করে নিতেই আয়ন জুঁইয়ের থুতনি ধরে মুখটা উপরে তুলে চোখে চোখ রাখল। জুঁইয়ের গালে আলতো করে চুমু খেয়ে আয়ন বলল, শোনেন জুঁই, আপনি লজ্জা পাচ্ছেন, এতে আমার কোনো সমস্যা নেই। দরকার হলে আরও লজ্জা টজ্জা পাবেন, আমি সেই ব্যবস্থা করে দিব আপনাকে। কিন্তু তারপরও আমার ছেলেকে দ্রুত দুনিয়াতে ডাউনলোড করতে হবে, বুঝেছেন? আমি কিন্তু খুব সিরিয়াস। বাবা হয়ে ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আয়নের কথায় জুই লজ্জায় আয়নকে দুহাতে জড়িয়ে আয়নের প্রশস্ত বুকে মুখ লুকাতে লুকাতে বলল, আসলেই আপনি আসলেই একটা অসভ্য ডাক্তার। জুইয়ের কথায় আয়ন দুহাতে জুইকে জড়িয়ে নিতে নিতে বলল, আপনাকে সঙ্গী হিসাবে পেয়ে জীবনটার রঙিন মনে হচ্ছে জুই। আমার রঙিন জীবনের আপনি প্রিয় পূর্ণতা। তারপর তারপর দিনগুলো এভাবেই কাটছিল। তার এক সপ্তাহ পরপরই আয়ন জুইকে নিয়ে লন্ডনে পাড়ি জমালো। আয়নের মা বাবা খুব সাদরেই গ্রহণ করলো জুইকে। জুই নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে গোটা 2 মাস কাটালো লন্ডনে। এর মাঝে জুইদের রোজকার যাতায়াত থাকতো হৃদের ফ্ল্যাটে। মায়াও জুইকে পেয়ে লন্ডনের মাটিতে শূন্যতা ঘোচালো। হৃদের চিকিৎসা আর কাজের ফাঁকেও রাত বিরাতে হঠাৎ করেই মায়াকে নিয়ে হারিয়ে যেত লন্ডনের শহরের অলিতে গলিতে। আবেগী মায়া যেন এক অন্যরকম হৃদ খানকে আবিষ্কার করলো নিজের স্বামী স্বরূপ, যে হৃদ নিজের ব্যক্তিত্বের গণ্ডি ভেঙে মায়ের জন্য সবকিছু করতে রাজি। মায়ের আবদারে হৃদ কখনো কখনো বিরক্ত হলেও সে মায়ের চাওয়া অপূর্ণ রাখতো না, বরং বউয়ের আবদারটুকু পূরণ করতে পেরে সেও স্বাচ্ছন্দ্য বোধ করত। এর মাঝে কেটে গেল মায়ের উল্লাসের দিনগুলো। লন্ডনের শহরে হৃদের সঙ্গে কাটানো দিনগুলো মায়ের কাছে ছিল স্বপ্নের মতো। হৃদ মায়াকে নিয়ে 20 দিনের মধ্যে তার অফিসিয়াল কাজে বাংলাদেশে ফিরে যায়। সেইবার মায়ের ভীষণ মন খারাপ হয়, কেন হৃদ এত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যাচ্ছে সে নিয়ে। মায়ার এই লন্ডন শহরে হৃদকে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগছে। এখানে হৃদ মায়াকে সময় দেয়, শত ব্যস্ততায় ও হৃদ মায়াকে একা ছাড়ে না, হারিয়ে ফেলার ভয়ে। এই যে মায়াকে সর্বত্র নিজের পাশে রাখছে, সেটা বাংলাদেশে ফিরে গেলে হৃদ রাখবে না। তখন মায়ার স্বামীকে ভীষণ ব্যস্ত তখন মায়ার স্বামী ভীষণ ব্যস্ত হয়ে পড়বে মায়াকে একা করে। সেজন্য মায়া চায় না এত তাড়াতাড়ি ওরা লন্ডন শহরে ছাড়ুক। কিন্তু মায়ের চাওয়ার না চাওয়ার থেকে কিছু আসে যায় হৃদের। মায়া লন্ডন আসতে চায়নি বলে হৃদ জোর করে নিয়ে এলো, আর এখন মায়া যেতে চাচ্ছে না, অথচ হৃদ মায়াকে জোর করে নিয়ে যাচ্ছে। তবে হৃদ মায়াকে বলেছে সে মায়াকে নিয়ে খুব শীঘ্রই আবারও হানিমুনে যাবে সুইজারল্যান্ড। তখন এর থেকেও বেশি সময় পাবে মায়া। তারপরও হৃদের এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যেতে হবে। হৃদের কথা অনুযায়ী মায়া তাই করলো। হৃদের হাত ধরে বাংলাদেশে ফিরলো। কিন্তু বিপত্তি ঘটলো মায়ার হৃদের সঙ্গে থাকা নিয়ে। মায়া চায় ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে চট্টগ্রামে থাকবে। কিন্তু হৃদ মায়ার সকল হৃদ মায়ার সকল চাওয়ায় জল ঢাললো। হৃদ পরিষ্কারভাবে জানায় তার বউ তার সঙ্গেই তার বাড়িতেই থাকবে। মায়ের হৃদকে ছেড়ে কোথাও যাওয়া হবে না। মায়ের হৃদের বাড়িতে একা থাকতে প্রথম প্রথম বেশ কয়েকদিন কষ্ট হলো। চঞ্চল মায়া মানুষ ছাড়া থাকতে পারে না। অথচ হৃদের বাড়িতে মানুষ আছে, কিন্তু তারা সবাই বডিগার্ড নয়তো বাড়ির কাজের লোক। মায়ের টাইম পাস করার মতো কেউ নেই। হৃদ রাতে বাসায় ফেরে। আর দিনে মায়ার একাকিত্ব লাগে বলে এই নিয়ে মায়া কত কান্নাকাটি করেছে হৃদের কাছে। মায়াকে চট্টগ্রামে সোফিয়া খানের কাছে রেখে আসতে, কিন্তু হৃদ তা করেনি। উল্টো হৃদ মায়াকে শাসায়, ধমকায়, হৃদকে ছেড়ে কোথাও যাওয়া হবে না বলে। হৃদ মায়ের একাকিত্ব ঘোচাতে মায়ের কলেজ ট্রান্সফার করায়। জুয়ের পাশাপাশি মায়াকেও একই কলেজে ভর্তি করায় হৃদ।
মায়া যখন বুঝতে পারলো হৃদ মায়াকে কোথাও যেতে দেবে না, সেজন্য মায়া হৃদকে ছেড়ে মায়ের শাশুড়িকে পটাতে চাইল যেন সুফিয়া খান হৃদকে বলে মায়াকে চট্টগ্রামে রেখে আসে ওনাদের কাছে। মায়ের মনে হয়েছিল এই কথা শুনে সুফিয়া খান হয়তো মায়ের হয়ে হৃদের সঙ্গে কথা বলবে, কিন্তু সুফিয়া খান আরও এক কাঠি উপরে গিয়ে মায়াকে ধমক লাগালো। মায়াকে শাসিয়ে বলল মায়ের চট্টগ্রামে আসার কোনো প্রয়োজন নেই। মায়ের থাকতে হলে হৃদের সঙ্গেই থাকতে হবে। মা ছেলের ধমকাধমকিতে মায়ের আর সাহসে কুলালো না কাউকে বলতে মায়া হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে চায় না বলে। বরং মায়া নিজেকে মানিয়ে নিল হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে থাকতে একটা সময় অভ্যস্ত হয়ে উঠল। এভাবেই মায়ের হৃদকে ঘিরে ছোট্ট সংসার চলল। দিন গেল, মাস পেরোলো। খানবাড়ির লোকজন প্রায় হৃদের বাড়িতে আসে মায়ের সংসারে বেড়াতে। আরাফ খান, হেনা খান, সুফিয়া খান, রাদিফ, আয়ন, জুই, ফাহাদ, মুক্তা, এমনকি হৃদের ফুপিদেরও দেখা যায় প্রতি মাসে যাতায়াত করতে হৃদের বাড়িতে। সেজন্য মায়ের এখন আর একাকিত্ব অনুভব হয় না, বরং কলেজ, হৃদ আর মায়ের সংসার সব মিলিয়ে দিন বেশ ব্যস্ততায় কাটে মায়ের। তবে এর মাঝে জুইয়ের বাবার মনও নরম হয়ে আসলো একমাত্র মেয়ে জুইয়ের জন্য। আয়ন ছেলে হিসাবে ভালো, সেটা তিনি জানেন, কিন্তু রাতের আঁধারে জুইকে নিয়ে আয়নের পালিয়ে যাওয়াতে জুইয়ের বাবা জামাল সাহেব বেশ কষ্ট পেয়েছিলেন। সমাজের সমাজের সামনে সম্মান নষ্ট হওয়ায় তিনি মনে রাগ পুষে রেখেছিলেন এতদিন, কিন্তু আজকাল তিনি তার একমাত্র মেয়ে জুইকে বেশ মিস করেন। জুইয়ের বিদেশ চলে যাওয়ার বিষয়টা কানে আসতেই ক্রমাগত তার মন ছটফট করছিল। যদিও জুই এখন দেশে, সেজন্য তিনি আয়নার জুইকে গ্রহণ করে আমন্ত্রণ পাঠালেন। আয়নও শ্বশুরের আমন্ত্রণ পেয়ে জুইকে নিয়ে ছুটে এলো শ্বশুর বাড়িতে। সপরিবারে একত্রে খাওয়া দাওয়া করলো। কিন্তু হৃদকে দেখা গেল না মায়ার পরিবারের আমন্ত্রণে আসতে। তবে মায়া এসেছে হৃদকে ছাড়া। নিজ পরিবারের সাথে উৎফুল্লতায় দিন কাটিয়েছে বটে, তবে হৃদকে ছাড়া মায়াও খাবার টেবিলে নিজের পরিবারের সঙ্গে বসেনি। মায়াও দৃঢ় প্রতিজ্ঞা করলো যেদিন সে স্বামীকে নিজের পরিবারের সঙ্গে বসিয়ে একত্রে খাওয়াতে পারবে, সেদিনই মায়া নিজের পরিবারের অন্ন পানি পান করবে, নয়তো না। বাবার বাড়িতে মায়া আসা যাওয়া থাকবে, কিন্তু মায়া খাবার তখনই খাবে যেদিন মায়ের স্বামীর মান অভিমান ভাঙাতে পারবে। মায়ের দৃঢ় প্রতিজ্ঞা মায়ের পরিবারের দীর্ঘশ্বাসের কারণ হলো। মায়াকে বেশ করে বোঝাতে গিয়েও অক্ষম হলো তারা। মায়ের এই মনোবলে জুইয়ের বাবা জামাল সাহেবের মনে তীব্র অপরাধবোধ সৃষ্টি করলো। অতীতে মায়াকে ঘিরে তার ব্যবহারের জন্য তিনি বেশ অনুতপ্ত। প্রথমে মায়াকে হৃদ আশুগঞ্জে আসতে দিতে চাইতো না, তবে আজকাল দেয়। হয়তো হৃদ চায় মায়া যেন হৃদের জন্য কোনো রকম কষ্ট না পায়, সেজন্য হৃদ মায়াকে বাপের বাড়িতে যেতে দিলেও সে কখনো আশুগঞ্জে আসে না। আর না জামাল সাহেব হৃদের কাছে বিগত দিনের জন্য ক্ষমা চাইতে পারে। যদিও তিনি মায়ের কাছে বেশ অনুতপ্ত প্রকাশ করেছেন অতীতের জন্য, তবে মায়া নিজের চাচার প্রতি কোনো রকম মনোমালিন্যতা মনে পুষে রাখেনি। তাই জুয়ের সঙ্গেই মায়ের যাতায়াত হয় নিজ বাড়িতে। তবে সারাদিন পর সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হয় মায়াকে। মায়ের দিনে কোথাও যাওয়ার অনুমতি থাকলেও মায়ের রাতে থাকার অনুমতি নেই। হৃদের সাফ সাফ কথা, তার বিয়ে করা বউ তার সাথে থাকবে। হৃদ বাসায় ফিরে মায়াকে না পেলে তার মেজাজ খারাপ হয়। সেজন্য মায়ের যদি নিজ বাড়িতে যাওয়ার হয়, তাহলে সে হৃদকে অফিসের জন্য বিদায় করেই ড্রাইভারকে নিয়ে যায় বাড়িতে। সেজন্য মায়ের যদি নিজ বাড়িতে যাওয়ার হয়, তাহলে সে হৃদকে অফিসের জন্য বিদায় করেই ড্রাইভারকে নিয়ে যায় বাড়িতে। এই তো রোজকার মতোই হৃদ অফিসে যাওয়ার পথে মায়াকে কলেজে নামিয়ে দিয়ে একই কলেজে জুইকে পেয়ে মায়ের দিন ভালোই যাচ্ছে। আরে কি বললাম ভাই, সরি, দাঁড়ান। এই তো রোজকার মতো হৃদ অফিসে যাওয়ার পথে মায়াকে কলেজে নামিয়ে দিয়ে যায়। এর পরের লাইনটা আসলে মিলে না, যাই হোক, লিখছে যেহেতু পড়ি। একই কলেজে জুইকে পেয়ে মায়ের দিন ভালোই যাচ্ছে। সংসারের পাশাপাশি দুবোন পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও মায়ের বিপত্তি ঘটে যখন শুনল মায়ার ভাবি ফিহা প্রেগনেন্ট।
মায়েরও বেবি চাই, কিন্তু মায়া প্রেগনেন্ট হয় না কেন জানি। মায়ার ভাবি প্রেগনেন্ট হওয়ার বিষয়টা মায়া বেশ উৎফুল্লতা দেখিয়ে হৃদকে জানায়। মায়ের আশা ছিল এই খবরটা শুনে হৃদ খুশি হয়ে মায়াকে বলবে নিজেদের বেবির কথা, অথচ মায়া এত বড় একটা খুশির সংবাদ দেওয়ার পরও হৃদ ভাবলে সে হ্যাঁ তেমন কিছুই বলল না। বরং মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বলল। মায়া হৃদের কথা শুনে ও ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবার হৃদকে বুঝিয়েছে মায়ার বেবি চাই, কিন্তু হৃদ মায়াকে এমনভাবে ইগনোর করলো যেন হৃদ শুনতে বা বুঝতেই পারেনি মায়া কি বলতে চাচ্ছে হৃদকে। এতে মায়ার উদাসীনতা বাড়ে। হৃদ যে বেবি নিতে ইচ্ছুক নয় সেটা তার হাবভাবে বোঝা যায়, কিন্তু মায়াও বা কী করবে? মায়ের তো একটা বেবি চাই। মায়ের বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে সংসারও করেছে, অথচ মায়ের বেবি হচ্ছে না। এমন না যে মায়া মেডিসিন নিচ্ছে সেজন্য মায়ের বেবি হচ্ছে না, মায়ের এমনিতেই বেবি হচ্ছে না। সেজন্য মায়া চায় ওকে কেউ বলুক মায়ের বেবি হচ্ছে না কেন। মায়ের শ্বশুরবাড়ির মানুষগুলো কারোর এসব বিষয়ে দায়িত্ব নেই। কেউ মায়াকে বেবি নেওয়ার জন্য ফোর্স করে না, উল্টো সবাই মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বলে। মায়া ছাতার মাথা পড়াশোনায় মনোযোগী হবে। এত পড়াশোনা করে কি করবে মায়া যদি ওর একটা বেবি না হয়? মায়ের হতাশা বাড়িয়ে দিয়ে তার পরপরই শুনলো মায়ের বড় বোন মুক্তা প্রেগনেন্ট। ফিহার মতো করে মুক্তার মা হওয়ার বিষয়টাতে মায়া বেশ খুশি হয়েছে। হৃদকে এই উৎফুল্লতার খবরটাও জানালো, তবে এবার ইশারা ইঙ্গিতে নয়, বরং মায়ের বেবি চাই এটা সরাসরি হৃদকে বলল। হৃদের হৃদ থেকে জানতে চাইলো মায়েরা কেন বেবি প্ল্যানিং করছে না। মায়ের কথার উত্তরে হৃদ বলল তাদের সময় হয়নি বেবি প্ল্যানিং করার। আপাতত হৃদ বেবি নিতে চায় না, সময় হলে এমনিতেই বেবি হয়ে যাবে এমনটা বলে হৃদ মায়াকে এড়িয়ে যায়। হৃদের কথায় মায়া সেদিন বেশ কষ্ট পেয়েছিল, খুব করে হৃদকে বোঝাতে চেয়েছিল একটা বেবির জন্য, কিন্তু জেদি হৃদকে বোঝাতে অক্ষম মায়া। তারপরের দিনগুলো মায়ের ভালোই কাটছিল। মাঝে মধ্যে হৃদকে বেবির জন্য বোঝাতো, তবে হৃদকে বিরক্ত করতো না এই নিয়ে। মায়ের সঙ্গে রাফার যোগাযোগ ছিল বেশ। খুব স্বাভাবিকভাবেই রাফার বিয়ের মাস ছয়েক পরপরই ওর মা হওয়ার বিষয়টা মায়ের কানে আসতেই মায়ের মা না হওয়ার দুঃখটা যেন আকাশ সমান হয়। ফিহা মুক্তা ফিহা মুক্তা ওরা না হয় সিনিয়র বলে মায়া এতদিন এই বিষয়টা নিয়ে কষ্ট পায়নি। কিন্তু রাফা তো মায়ের সহপাঠী। ওর বিয়েটা তো মাত্র সেদিনই হলো, আর 6 মাস পেরোতে না পেরোতেই রাফা প্রেগনেন্ট হয়ে গেল। অথচ মায়ার বিয়ের এতদিন পরেও প্রেগনেন্ট হলো না। এই বিষয়টা মায়া সহজে হজম করতে পারল না। মায়ার বান্ধবী প্রেগনেন্ট হলে মায়া কেন প্রেগনেন্ট হবে না? মায়ারও একটা বেবি চাই। তারপর থেকে মায়ের দুঃখ বাড়ল। সময় অসময়ে হৃদকে বিরক্ত করতে লাগলো বেবি চাই বলে। মায়ের বিরক্ত করা বিষয়গুলো যেন সে দেখেও না দেখার মতো করে থাকে। রাফার মা হওয়ার বিষয়টা আসিফের কানেও এসেছে, কিন্তু এই বিষয়ে আসিফ তেমন প্রতিক্রিয়া দেখায়নি, বরং নিশ্চুপ বিষয়টা এড়িয়ে যায়। ভালোবাসার মানুষটা তার কাছে না হলেও সে ভালো থাকুক এটাই আসিফের চাওয়া। আসিফের দিন দিন আসিফের ব্যস্ততার দিন কাটছে হৃদকে ঘিরেই। হয়তো কোনো একদিন কোনো এক বসন্তে সে আবারও নতুন করে কারোর প্রেমে পড়বে। তখন তার জীবনটাও রঙিন হবে। তখন আসিফ রাফার মতো করে আর কাউকে হারাবে না, বরং সঙ্গী করে নেওয়ার মতো শক্ত বাঁধনে আবদ্ধ হবে। জীবন বড়ই অদ্ভুত, যে আসিফ ভালোবেসেও রাফাকে হারিয়ে ফেলল, অথচ রাদিফের ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও সে গ্রহণ করল না। বরং রাদিফ বরং রাদিফ রাহাকে বিয়ে করবে না বলে বেঁকে বসলো। বিয়ে পাগল ছেলেটা বিয়ে পাগল ছেলে রাদিফ হুট করেই কেন রাহাকে বিয়েতে আপত্তি জানায় সেটা কেউ জানে না, আর না জানতে চায়। রাদিফ স্বেচ্ছায় বলতে না চাইলে কেউ রাদিফের প্রাইভেসি নষ্ট করবে না প্রশ্ন করে। তবে খানবাড়ির সকলেই বুঝতে পেরেছে রাদিফের সঙ্গে রাহার ব্রেকআপ হয়েছে। ছোট কোনো বিষয় নিয়ে যে রাদিফ ভালোবাসার মানুষকে ছেড়ে দেবে না সেটা খানবাড়ির সকলেই জানে। রাদিফ আবেগী মানুষ, সে ভালোবাসার মানুষের মধ্যেও সীমাবদ্ধ থাকতে জানে। রাদিফের গার্লফ্রেন্ড রাহা রাদিফের অনুপস্থিতিতে লন্ডনে কারোর সঙ্গে লিভ ইন রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, এই ব্যাপারটা প্রথমে হৃদের কানেই এসেছিল। তারপর হৃদ আসিফকে দিয়ে রাদিফের কাছে বেশ কিছু আপত্তিকর ডেটা ট্রান্সফার করায় রাহার। তারপর থেকেই রাদিফের
তারপর থেকেই রাদিফকে মাসখানেকটা নিশ্চুপ দেখা যায়। তবে সে ভেঙে পড়েনি। পুনরায় নতুন উদ্যমে নিজেকে গোছানোর চেষ্টা চালালো। নিহাল খানের সঙ্গে রাদিফকেও দেখা যায় রাজনৈতিক মাঠে। প্রথম সুফিয়া খানের রাদিফের রাজনীতি নিয়ে বেশ আপত্তি থাকলেও একটা সময় তিনিও চুপ করে যান। রাদিফ যখন স্বেচ্ছায় এই মাঠে থাকতে চাচ্ছে, তখন বাধা দিয়ে বিশেষ লাভ হবে না। তাছাড়া তাছাড়া এই রাজনীতির জন্য তিনি গোটা ১৫টা বছরের মনোমালিন্য কাটিয়েছেন স্বামীর সঙ্গে। আপাতত উনি রাজনৈতিক মহলটাকে মানিয়ে বাকিটা জীবন কাটাতে চায়। বাহ! আপাতত তিনিও রাজনৈতিক মহল মানিয়ে নিচ্ছে। ভালোই তো। নিহাল খানের বহু চেষ্টায় আজকাল সুফিয়া খান খানিকটা সহজ হতে পেরেছে নিহাল খানের সঙ্গে। সেজন্য তিনি রাজনীতি নিয়ে কথা বলে পুনরায় পরিস্থিতি বিগড়ে দিতে চায় না। কিছু কিছু জিনিস অগোছালো থাকুক। দিন তো এমনি কেটে যায়। কারোর হতাশায় তো কারোর উদাসীনতায়। এর মাঝে সুফিয়া খান ঠিক করল হৃদমায়ার বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করবেন তিনি। যেহেতু হৃদমায়ার বিয়েটা আনুষ্ঠানিক বিয়ে ছিল না, তাই তিনি বিশাল আয়োজনে হৃদমায়ার বিয়েটার আনুষ্ঠানিকতা করতে চাইলে হৃদ তাতে না করে না। হৃদ তাতে না হৃদ তাতে না করে। ওকে। হৃদ পুনরায় আনুষ্ঠানিক বিয়ে করতে চায় না। তবে তাদের বিয়ের খবরটা জানিয়ে খানবাড়িতে বিশাল মেজবানের আয়োজন করতে সে সম্মতি জানায়। হৃদের কথা অনুযায়ী তাই হলো। হৃদ মায়ের আনুষ্ঠানিক বিয়ের বদলে খানবাড়িতে বিশাল আয়োজনে মেজবানের আয়োজন করা হলো। হৃদ মায়ের আনুষ্ঠানিক বিয়ের বদলে খানবাড়িতে বিশাল আয়োজনে মেজবানের আয়োজন করা হলো। এর মাঝে আয়নের বাবা মাও লন্ডন থেকে বাংলাদেশে ফিরল। হৃদের বিয়ের খবরের সঙ্গে আয়ন জুয়ের বিয়েটাও সমাজের কাছে জানাতে আনুষ্ঠানিক আয়োজন করল। বিশাল বড় মেজবানের আয়োজনে গোটা এলাকার মানুষদের খাওয়ানো হলো। দিনটা ছিল শুক্রবার। মায়েরা তখন খানবাড়িতে ছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে মায়ের পরিবারের সকলে উপস্থিত হলো খানবাড়ির মেজবানের দাওয়াতে। হৃদ, মায়া, আয়নজয়ী কেউ বউবর সাজল না। শুধু সমাজের মানুষের নিকট তাদের বিয়েটা জানাতে বিশাল মেজবানের আয়োজন। সেই আয়োজনের এক ফাঁকে আরাফ খান রাদিফের বিয়ের কথা তুলতেই রাদিফ তৎক্ষণাৎ জানালো সে আপাতত বিয়ে করবে না। সময় নিয়ে সে আরও ৫ বছর পর বিয়ে করবে। আপাতত রাজনীতি ছাড়া সে অন্য কিছু নিয়ে ভাবছে না। খানবাড়ির মেজবানে হইচই গোটা দিন গেল সবার ব্যস্ততায়। সন্ধ্যা নাগাদ যখন সকলে খানবাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতেছিল, তখনই জুই আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলতেই সকলের মাঝে হইচই পড়ে যায়। জুইকে নিয়ে হইচই করে ডাক্তার দেখাতে আয়ন বাইরে থেকে দৌড়ে আসে। জুইয়ের চেকআপের পাশাপাশি শারীরিক দুর্বলতার জুইয়ের প্রেগন্যান্সির বিষয়টা খান পরিবারের ডাক্তার জানাতেই সকলের মাঝে বিশাল হইচই লেগে গেল জুইকে ঘিরে। মায়ের পরিবার জুইয়ের মা বাবা সকলেই জুইকে ঘিরে আনন্দটুকু প্রকাশ করতেই মায়া সেখানে উপস্থিত রইল চুপচাপ। হৃদ ব্যস্ততা চাপিয়ে সবে বাড়িতে ঢুকেছিল। বসার ঘরের সকলের মুখে মুখে শুনতে পেল আয়নের বাবা হওয়ার বিষয়টি। আয়ন বাবা হবে এতে হৃদের সমস্যা নেই। হৃদের সমস্যা হলো তার আধা পাগল বউকে নিয়ে। একে একে সকলেই মা হওয়ার ব্যাপারটা নিয়ে মায়া হৃদকে এতদিন বেবির জন্য বিরক্ত করত। এখন জুইয়ের মা হওয়ার বিষয়টা নিয়ে নিশ্চয়ই হৃদের উপর রেগে যাবে কেন তার বউ মা হচ্ছে না এই নিয়ে। হৃদ জুইয়ের মা হওয়ার কথাটি শোনার সঙ্গে সঙ্গে বসার ঘরে মায়ার খোঁজ করল। মায়ের প্রতিক্রিয়া দেখার জন্য আশেপাশে দৃষ্টি বুলিয়ে মায়ের খোঁজ করতেই দেখতে পেল ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে মায়া হৃদের দিকে রক্তিম চোখে তাকিয়ে। ব্যাপারটা এমন না যে মায়া অতি রাগে হৃদের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে, বরং মায়া কান্না আটকাতে চেয়ে হৃদের দিকে টলমল রক্তিম চোখে তাকিয়ে আছে। মায়ের অশ্রুভেজা চোখ দেখে হৃদ আর মায়ের দিকে এগোলো না। এখন বউয়ের কাছে গেলেই সমস্যা। এমনিই তার বউ এখন ফায়ার হয়ে আছে হৃদের উপর। হৃদের এই মুহূর্তে বউয়ের কাছে যাওয়া মানে বোম ব্লাস্ট হওয়া। হৃদ মায়াকে অদেখার মতো করে সিঁড়ি ধরে হাঁটলো দোতলার নিজের ঘরের দিকে। মায়া হৃদকে চলে যেতে দেখে নাক ফোলালো রাগে। দিদি মায়ের চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো গাল বেয়ে।
তাই হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে মায়া হাঁটল হৃদের পেছন পেছন। আজ একটা বিহিত করে ছাড়বে এই হৃদ সাহেবকে। আজ একটা বিহিত করে ছাড়বে এই হৃদ সাহেবকে। মায়া ঘরের দরজা ঠেলে প্রবেশ করতেই হৃদ দেখতে পেল আয়নার সম্মুখে দাঁড়িয়ে হৃদকে দেখতে পেল আয়নার সম্মুখে দাঁড়িয়ে ঘড়ি খুলে রাখছে। সারাদিনের ব্যস্ততায় তার এখন গোসল করা প্রয়োজন। এর মাঝে মায়া রাগে যে হৃদের পিছনে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার একটা বেবি চাই। দাঁড়া যে অর্ডার করো। আপনি কবে দিবেন সেটা বলুন। কাল। আমি কিন্তু সিরিয়াস। মিটু। মায়ের আবদারটুকু হৃদের কাছে পণ্য কেনার মতন লাগলো। সেজন্য মায়ের কথার সঙ্গে সঙ্গে সে সে সেইভাবেই উত্তর দিল হেয়ালি গলায়। হৃদের হেয়ালিপনায় মায়া আরও চেতে ওঠে। মায়ের রাগে দুঃখে মেজাজ দেখিয়ে বলে, আপনার জন্য আমার বেবি হয় না, আপনার মধ্যে সমস্যা আছে। মায়ের রোজকার কথা এসব। হৃদের সমস্যা সেজন্য মায়ের বেবি হয় না, নয়তো মায়েরও সবার মতো এতদিন মা হয়ে যেত। অথচ হৃদ বা মায়ের কারোর কোনো সমস্যা নেই। হৃদ অল্প বয়সে বেবি চায় না বলে সে মায়াকে রোজ পানির সঙ্গে মেডিসিন মিশিয়ে গ্লাসে করে মায়াকে খাওয়ায়, সেজন্য মায়া মা হয় না। এই ছোট বিষয়টা মায়া বোঝে না। রোজ হৃদকে এটা রোজ হৃদকে এটা সে বলে দোষ দেয়। হৃদও কিছু বলে না। বইয়ের সামান্য বিরক্তবোধ তো নেওয়াই যায়, তাই না? হৃদ হাতের ঘড়িটা টেবিলের উপর রাখতে রাখতে ছোট করে উত্তর দিয়ে বলল, ওকে। ওকে ওকে মানে? হৃদের এই ছোট উত্তরে মায়ের রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। মায়া আগের মতোই বলল, খবরদার, আপনি যদি আমাকে আর ছুঁয়েছেন, আপনি আমাকে আর ছুঁতে পারবেন না। নিষেধ। মায়ের শাসানোর মাঝে হৃদ আবারও ওকে বলে উঠল, ওকে। হৃদের ওকে বলতে দেরি মায়ের রাগে হৃদের হাত টেনে সেখানে কামড় বসাতে দেরি হলো না। মায়ের কামড়ে হৃদ দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, উফ! হৃদ। হৃদ জোরপূর্বক মায়ের থেকে নিজের হাত ছাড়িয়ে ঝাঁকালো। মায়ের কামড়ে দেওয়া জায়গাটায় দাঁত বসে গেছে। হৃদ হাতের দিকে তাকিয়ে দাঁতের দাঁত পিষে রাগে কটমট করে মায়ের দিকে তাকাতেই মুহূর্তেই হৃদের মন নরম হয়ে আসলো মায়ের চোখে পানি অনবরত গাল বেয়ে টপ টপ করে পড়তে দেখে। হৃদের মনে হলো বউটা তার সত্যিই কষ্ট পাচ্ছে একটা বেবির জন্য। সেজন্য হৃদ নিজের ব্যথা ভুলে হাত বাড়িয়ে মায়াকে কাছে টানতে টানতে বলল, আচ্ছা কষ্ট পেও না, কাছে এসো আদর করে দিই, মন ভালো হয়ে যাবে তোমার। মায়া হৃদের হাতটা ঝাঁকিয়ে ফিরিয়ে ফেলতে ফেলতে বলল, আমাকে একদম ছোবেন না আপনি, আই হেট ইউ। কথাটা বলেই মায়ার রাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ার চলে যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে সেও স্বাভাবিকভাবে ওয়াশরুমের দিকে হাঁটলো গোসলের জন্য। এখন হয়তো মায়া রেগে আছে, কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে এবং আবার হৃদের পিছন পিছন ঘুরঘুর করবে। হলো তাই। সত্যি সত্যি রাত হতে হতেই মায়াকে হৃদের পিছন পিছন ঘুরঘুর করতে দেখা গেল। হৃদকে বেবির জন্য পুনরায় একইভাবে বিরক্ত করে। মায়ারা খানবাড়িতে থাকায় হৃদমায়ার ব্যাপার সুফিয়া খানের নজরে পড়েছে। মায়ার বেবিকে ঘিরে তীব্র আকাঙ্ক্ষা বুঝতে পেরে তিনি হৃদের অনুপস্থিতিতে পরদিন মায়াকে ডাকলেন নিজের কাছে। মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই সুফিয়া খান বললেন, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আর খাবে না, কেমন? সুফিয়া খানের কথার মানে মায়া প্রথমে বুঝতে না পেরে অবাক সুরে প্রশ্ন করে বলল, কেন? সুফিয়া খান সরাসরি মায়াকে হৃদের ব্যাপারে বলে বলল, তোমার বয়স কম, হৃদ চায় না তুমি মা হও। যদিও আমি এই বিষয়ে হৃদের সঙ্গে একমত পোষণ করছি। তবে দীর্ঘদিন ধরে যদি কেউ প্রেগন্যান্সি রোধের মেডিসিন সেবন করে, তাহলে সেই নারীর মাতৃত্বের সমস্যা দেখা দেয়। সে পরবর্তীতে মা হতে পারে না। তোমরা একত্রে সংসার করছো প্রায় 7-8 মাসেরও বেশি হয়েছে। সেজন্য আমার মনে হচ্ছে তোমার আপাতত ওইসব মেডিসিন সেবন বন্ধ করা উচিত। নয়তো হৃদের ভুলের জন্য তুমি নিজের মাতৃত্বের স্বাদ হারাতে পারো। এজন্য বলছি, হৃদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আপাতত খেও না। আমার মনে হচ্ছে হৃদ তোমাকে মাতৃত্বরোধের মেডিসিন কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে। হৃদকে ব্যাপারটা বলতে যেও না, তবে ওর দেওয়া কোনো কিছু খেতে সতর্ক অবলম্বন করবে, বুঝেছ? সুফিয়া খানের কথায় মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন মাথা চক্কর দিয়ে উঠল। এজন্য মূলত মায়া এতদিন যাবৎ কনসিভ করতে পারছে না। মায়ের মায়ের এত কান্না এত আহাজারি কি এই লোকের মন গলাতে পারেনি?
এত কিসের জেদ, এত এত লোকের বেবি, সরি, এত কিসের জেদ এত লোকের বেবি না হওয়ার পেছনে? কি লিখছে ভাই, আবুল তাবুল। এত কিসের জেদ এত লোকের বেবি না নেওয়ার পেছনে? আচ্ছা ওয়েট, লেখাটা এরকম হবে হয়তো, এত কিসের জেদ এই লোকের বেবি না নেওয়ার পিছনে, লেখাটা এরকম হবে। আমি সুন্দর করে গুছিয়ে দিছি, এখানে একটু ভুল ছিল। মায়ের সমবয়সী মেয়েরা কি মা হচ্ছে না? তাহলে মায়ের মা হতে সমস্যা কোথায়? মায়ের হৃদের প্রতি আকাশসমান অভিমান থাকার পরেও হৃদের সামনে সেটা প্রকাশ করলো না। যদি মায়া এই মুহূর্তে হৃদের সামনে এসব বিষয় নিয়ে রাগ প্রকাশ করে, তাহলে হৃদ বুঝে যাবে যে মায়া জেনে গেছে হৃদের গোপন বিষয়টা। তখন হৃদ সতর্ক হয়ে মায়াকে আর ভেবে নিতে দেবে না। এর থেকে বরং মায়া নিজের রাগ নিজের কাছে পুষে রেখে সে একাই বেবি প্ল্যানিং করুক। যখন মায়া প্রেগনেন্ট হবে তখন এই লোক এমনিতেই শাস্তি পাবে। মায়াও দেখিয়ে দেবে মায়ার স্বামীর থেকে মায়াও কম চালাক না। হুম। এরপর থেকে মায়া আর হৃদকে বেবি চাই বলে বিরক্ত করে না। আর না, হৃদের দেওয়া কোনো কিছুই খায়, এমনকি পানিটুকু পর্যন্ত নয়। হৃদের সামনে খাওয়ার নাটক করলেও মায়া সেটা খায় না। হৃদ হৃদ মায়ার হঠাৎ শান্ত হয়ে যাওয়ার ব্যাপারটা প্রথমে সন্দেহ করলেও পরে সেই সব বিষয়ে খুব একটা মনোযোগ দেয়নি। তারপর দিন থেকে তারপর তারপর দিন থেকে মাসগুলো মায়াকে ঘিরে হৃদের ভালোই যাচ্ছিল। হৃদ নিজের কোম্পানির কাজে দেশে বিদেশে দুবাই যেতেই, দেশে বিদেশে দুবাই যায় কেমনে ভাই? সরি, আসলে এমনি বলা ঠিক না, কিন্তু যা লিখছে তা আসলে যে পড়ে সেই বোঝে। আপনারা তো শোনেন, বোঝেন না। হৃদ নিজের কোম্পানির কাজে দেশে বিদেশে দুবাই যেতেই মায়াকে খানবাড়িতে পাঠানো হলো হৃদের অনুপস্থিতিতে। মূলত হৃদের দুবাইয়ের সপ্তাহখানেক থাকার কথা, কিন্তু এর মাঝে হৃদের কাছে খবর আসলো সে বাবা হবে। হৃদের তখন অনুভূতি প্রকাশ করার মতন নয়। রাদিফের ফোন পেয়ে হৃদ কেমন বোবার মতন ঠায় বসে রইল জায়গায়। যখন হৃদের হুঁশ ফিরল তখন সে সেই রাতেই কাজকাম ফেলে আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল। ঢাকা থেকে চট্টগ্রামে মায়ের কাছে পৌঁছালো পরদিন। বাবা হওয়ার অনুভূতি হৃদ প্রকাশ করতে পারল না চট করে। তবে মায়ের হাস্যোজ্জ্বল মুখটার দিকে সে বেশ ভাবাবেগ হয়ে তাকিয়ে রইল। খানবাড়িতে নতুন অতিথির আগমনে সকলেই খুশি। সোফিয়া খান, হেনা খান, আরাফ খান মায়াকে নিয়ে ঢাকায় শিফট হয়ে যায় খানবাড়িতে। নিহাল খান, রাদিফ, হৃদ ওদের তিনজনের ঢাকা টু চট্টগ্রাম যাতায়াত লেগেই থাকে সময় অসময়ে। সন্ধ্যা 7:30। খানবাড়িতে আবারও বিয়ের আমেজে মেতে উঠেছে পরিবেশ। আজ রাদিফ খানের বিয়ে। চারপাশে ফেরারি লাইটের আলোয় চকচক করছে খানবাড়ি। রাদিফের বউকে বসানো হয়েছে খানবাড়ির ড্রয়িং রুমের সোফায়। আপাতত বউ দেখার পর্ব চলছে। মেহমানরা সবাই রাদিফের বউকে ঘিরে বসে। আচ্ছা, প্লট যে চেঞ্জ হয়েছে এটা কিন্তু আপনাদের বলি নাই। যাই হোক, ওই সন্ধ্যা 7:30 যখন বলছি তখন ওই প্লট চেঞ্জ হয়েছে, হ্যাঁ, মানে রাদিফের বিয়ে। মেহমানরা সবাই রাদিফের বউকে ঘিরে বসে, আর মায়া সে তো ব্যস্ত মেহমানদারিতে, যেন শ্বাস ফেলার ফুরসত নেই। সেই সকাল থেকে মায়া ব্যস্ত। এত কাজের লোকের মাঝেও মায়ের ব্যস্ততা কমছে না। সোফিয়া খান নিজেও ব্যস্ততায় পা দুটো এক করতে পারছে না। আজ তারা ছোট ছেলে রাদিফকে বিয়ে করিয়ে খানবাড়িতে বউ এনেছেন। মেয়েটিকে পারিবারিকভাবে পছন্দ করা হয়েছে। যদিও রাদিফ বলেছিল সে 5 বছর পর বিয়ে করবে, কিন্তু রাদিফ 5 বছর পর নয়, বরং 6 বছর পর। কি? ওয়েট, এখানে তো কাহিনী আছে ভাই। মেয়েটিকে পারিবারিকভাবে পছন্দ করা হয়েছে। যদিও রাদিফ বলেছিল সে 5 বছর পর বিয়ে করবে, কিন্তু রাদিফ 5 বছর পর নয়, বরং 6 বছর পর বিয়ের পিঁড়িতে বসেছে। ভাই, সন্ধ্যা 7:30 যখন বলছি, তারপরে মানে তার আগে কাইটটা গেছে 6 বছর। বুঝতে পারতেছেন আপনারা? যাই হোক, 6 বছর পর বিয়ের পিঁড়িতে বসেছে। বয়স্ক আরাফ খানের সঙ্গে বসে আছে হৃদের ছেলে মারিদ আর জুয়ের জুয়ের ছেলে রাদিল আর সাজিদ। সঙ্গে অবশ্যই আরিফের ছেলে ইফরান ও মুক্তা ফাহাদের ছেলে রুহান সোহানও রয়েছে। বাবারে বাবা, সবার 2-3টা করে হয়ে গেছে ভাই। মূলত বয়স্ক আরাফ খানের
আমেজ এসব বাচ্চা কাচ্চাদের ঘিরে দেখা যায়। এর মাঝে হৃদের ছেলে মারিদ হুট করে আরাফ খানের পাশ থেকে উঠে যেতেই আরাফ খান মারিদকে ডাকলেন। স্বল্পভাষী মারিদ বাবার মতোই চুপচাপ, আর কথায় কথায় কপাল কুঁচকাতে দেখা যায়। আরাফ খানের আরাফ খানের ডাকে উত্তর না দিয়ে সে এগোলো সিঁড়ির দিকে। দোতলার সিঁড়ির গোড়ায় টলমল করে দাঁড়িয়ে আছে সুখ। পরনে সুন্দর লাল টকটকে বাবরি ফ্রক, মাথায় লাল ফিতা বাঁধা। ছোট শরীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে ভয় পাচ্ছে বলেই মূলত সে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে কাঁদছে। মারিত নিচ থেকে বোনের অসুবিধাটুকু বুঝতে পেরেই সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ভাইয়াকে দেখিয়ে আবেগ আপ্লুত হয়ে সুখ অসাবধানবশত পা ফেলে নিচে নামতে চাইলে মারিত তৎক্ষণাৎ চিৎকার করে নিষেধ করল সুখকে নিচে নামতে। মারিতের চিৎকারে সুখ ভয় পেল। ভয়ার্ত মুখে মারিতের দিকে তাকাতেই মারিত দৌড়ে সিঁড়ি বেয়ে সুখের পাশে দাঁড়াতেই সুখ ছোট ছোট হাতে মারিতের এক আঙুল নিজের মুঠোয় চেপে ধরে টলমল চোখের ঠোঁট ভেঙে কেঁদে কেঁদে বলল, আব্বু তুই, আব্বু নাই, আব্বু তাবো। মানে আব্বু যাবো বলছে, এখন ছোট বাচ্চা তো এমনিই বলছে। হ্যাঁ, আব্বু তুই, আব্বু নাই, আব্বু তাবো। মারিদ আশেপাশে চোখ বুলিয়ে নিজের বাবাকে খোঁজে। আশেপাশে কোথাও হৃদকে দেখতে না পেয়ে মারিদ কপাল কুঁচকে সুখের দিকে তাকিয়ে বলল, তুই এখানে এসেছিলি কিভাবে? কে নিয়ে এসেছে তোকে? মারিদের কথা ঠিকঠাক উত্তর ছোট্ট সুখ দিতে পারছে না। সুখের বয়স মাত্র 1 বছর 11 মাস। 2 বছর হয়নি, সামনে হবে। সেই তুলনায় মারিদের বয়স 5 বছর 4 মাস। মারিদ রাদিলের সমবয়সী, তবে রাদিল মারিদ থেকে 4 মাসের বড়। সুখ রাদিলকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে অবুঝ সুখ অপর হাতে ছোট ছোট আঙুল তুলে রাদিলকে দেখালো, রাদিল নিয়ে এসেছে ওকে এখানে। আচ্ছা, মানে হচ্ছে হৃদের 2টা ছেলে মেয়ে হয়েছে। প্রথমটা ওই যে প্রথমটা হচ্ছে মারিদ, আর দ্বিতীয়টা হচ্ছে মেয়ে সুখ। অথচ রাদিল মারিদের সঙ্গে আরাফ খানের পাশে বসেছিল এতক্ষণ। ছোট্ট সুখ যে মানুষ চিনে বলতে পারছে না ও কার সাথে উপরে উঠেছে সেটা, তবে মারিদ বেশ বুঝতে পারল বিষয়টা। সুখ সিঁড়ি বেয়ে উপরে কিংবা নিচে নামতে পারে না, তাই খুব স্বাভাবিকভাবেই সুখ কারোর কোলে চড়ে উপরে উঠেছে। মারিদ সময় মতো না আসলে হয়তো সিঁড়ি বেয়ে এক্ষুনি সুখ নিচে পড়েও যেত। মারিদ কপাল কুঁচকে সুখের আঙুল তাকের দিকে তাকাতেই রাদিলকে দেখলো সিঁড়ি থেকে বেশ বড়সড় সাইজের একটা আম কুড়াতে। এক এই আমটা তখন সুখের হাত থেকে পড়েছে রাদিলকে দেখাতে গিয়ে। সাইজে বড় হওয়াতে আমটা সামলাতে বেশ বেগ বেগ পেতে হয় সুখকে। তারপরও সারাক্ষণ হাতে আম নিয়ে ঘুরবে মেয়েটা। সুখের হাতে আমটা সুখের হাতের আমটা পড়ে যেতেই সুখ পুনরায় কেঁদে উঠল আমটার জন্য। কিন্তু চঞ্চল রাদিল সুখের কান্না বাড়িয়ে তৎক্ষণাৎ সুখের সামনে আমটাতে কামড় বসাতেই সুখ চেঁচিয়ে কেঁদে উঠল। মারিদ বিরক্তি চোখে রাদিলের কাণ্ড দেখে সুখকে কোলে নিল। দিন দিন রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে রাদিলের ছোট্ট সুখকে কাঁদানো। রোজ নিয়ম করে সুখকে না কাঁদালে যেন চলেই না ওর। আর এই বিষয়টায় বেশ বিরক্ত হয় মারিদ। একটা মাত্র বোন তার, খুব আদরের। সে এবং তার বাবা দুজনই বোনকে খুব আদর করে। যেখানে রাদিলের সুখকে কষ্ট দেওয়াটা পছন্দ নয় মারিদের। মারিক সুখকে কোলে নিয়ে দুষ্ট রাদিলকে ঠেঙিয়ে কিচেনে গেল। ফ্রিজ থেকে আম খুলে দিতেই সেখানে হাজির হলো আরিফের মেয়ে পরি। ভাত খাওয়ার এঁটো হাতে মারিদের সাদা শার্টটা টেনে ধরতেই মারিদ কপাল কুঁচকে নিচে তাকায়। তক্ষুনি পরি মায়ার মতো করে বলল, মানে মায়া মায়া গলায় বলছে, মায়ার মতো বলছে, মানে ওইটাই আর কি। তক্ষুনি পরি মায়ার মতো করে বলল, একটা আম দাও। মানে হচ্ছে একটা আম দাও। ও তো ছোট মানুষ, বলতে পারে নাই। পরীর এঁটো হাতে মারিদের সাদা শার্টটা চেপে ধরায় ভীষণ রেগে গেল মারিদ। পরীর থেকে শার্ট ছাড়িয়ে ধমক দিতেই মারিদের ভয়ে পরী আর সুখ দুজনেই কেঁদে উঠল তক্ষুনি। মারিদ পুনরায় ধমক দেওয়ার আগেই সেখানে হাজির হয় রাদিল। পরীকে কাঁদতে দেখে সে চট করে পরীকে কোলে নিয়ে মাহিরের দিকে চলে যেতেই কিচেনে মায়া প্রবেশ করলো।
সুখকে কাঁদতে দেখে মায়া মারিদের কাছে জানতে চেয়ে বলল, কি হয়েছে মারিদ, বোন কাঁদছে কেন? মারিদ বাধ্য ছেলের ন্যায় মায়াকে সবটা জানিয়ে বলল, কে যেন ওকে দোতলার সিঁড়ির গোড়ায় রেখে এসেছিল আম্মু, এজন্য ও ভয় পেয়ে কাঁদছে। মায়া দ্রুত এগিয়ে এসে সুখকে কোলে তুলে নিল। সুখের অশ্রুভেজা গাল মুছে দিতে দিতে আদুরে গলায় বলল, কি হয়েছে আম্মু, ব্যথা পেয়েছো? না, আর কেঁদো না। মায়ের আদরের সুখ মায়ের আদরে সুখ ঠোঁট ভেঙে কেঁদে আদুরে গলায় বলল, আব্বু তুই, আব্বু নাই, আব্বু নাই। মায়ের মায়ের মেয়ের অশ্রুভেজা গাল পুনরায় মুছতে মুছতে মায়ের কাছে হৃদের কথা জানতে চাইবে তক্ষুনি কিচেনে হাজির হয় হৃদ। মেয়ের কান্না সে দূর থেকে শুনতে পেয়ে ছুটে এসেছে। মায়ের থেকে সুখকে নিয়ে কোলে তুলতে তুলতে সুখ ঠোঁট ভেঙে কেঁদে উঠল বাবার কাঁধে মাথা রাখতে রাখতে। হৃদ মেয়েকে শান্ত করতে করতে বিরক্তি গলায় মায়াকে বলল, কি হয়েছে, ও কাঁদছে কেন? কি করেছো তুমি? আমি কিছু করিনি, আপনার মেয়ে ভয় পেয়েছে হয়তো সেজন্য কাঁদছে। মায়ের কথায় হৃদ বিরক্তিতে কপাল কুঁচকায়। সে কতবার বলেছে তার ছেলে মেয়েকে একা না ছাড়তে, খেয়াল রাখতে। এই নারী তার কথা শুনলে তো। হৃদ মারিতের সামনে মায়াকে ধমক দিতে চাইল না, বরং সুখকে শান্ত করতে করতে হৃদ মারিতকে জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছো মারিত? দাদির সঙ্গে খাবো। খুব অল্প কথায় উত্তর দিল মারিত। সবসময় নিজের বাবাকে নয়তো দাদিকে অনুসরণ করে মারিত। স্বভাবতই স্বভাবতই বাবার মতো হয়েছে সে। হৃদ মারিতকে সাবধান করে বলল, বাড়ির বাইরে যাবে না, দাদির সঙ্গে থাকবে, মনে থাকবে? জি আব্বু। হৃদের কথার উত্তর দিয়ে মারিত সুফিয়া খানের উদ্দেশ্যে চলে গেল। হৃদের কথার উত্তর দিয়ে মারিত সুফিয়া খানের উদ্দেশ্যে চলে গেল। গায়ের শার্টটা পরি নষ্ট করে দিয়েছে, দাদিকে বলবে এটা চেঞ্জ করে দিতে। সুফিয়া খান বেশ আগলে রাখে মারিতকে। মারিদের পড়াশোনা থেকে শুরু করে স্কুলে পাঠানো সব কিছু সুফিয়া খানের হাত ধরেই হয়। এই বছর থেকে মারিতকে স্কুলে পাঠানো হয়। প্রাইভেট স্কুলের পাশাপাশি মারিতকে টিউশনের মাস্টারের ব্যবস্থা সুফিয়া খান নিজেই করেছেন। সেজন্য মারিতকে নিয়ে মায়ের তেমন টেনশন হয় না। সুফিয়া খান যেখানে আছে সেখানে মায়ের চিন্তিত হওয়ার প্রয়োজন পড়ে না। মারিত চলে যেতেই মারিত চলে যেতে হৃদ দোতলায় নিজেদের ঘরের দিকে হাঁটতে হাঁটতে মায়ের উদ্দেশ্যে বলল, রুমে আসো হৃদ, কুইক। হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ রুমে গেল না, বরং মায়া আরও খানিকটা সময় নিয়ে নিজের হাতের কাজটা সেরে ঘণ্টাখানেক পরে ঘরে প্রবেশ করলো। নিজেদের ঘরে প্রবেশ করতেই মায়া সুখকে দেখলো দোলনায় ঘুমিয়ে থাকতে। রুমের আশেপাশে হৃদকে কোথাও খুঁজে না পেয়ে মায়া বারান্দায় উঁকি মারতেই হৃদের দেখা পেল অন্ধকারের মাঝে। মায়া আবছাল হয়ে অন্ধকারে হৃদের শরীর ঘেঁষে দাঁড়াতেই হৃদ বিরক্তির চোখে তাকালো মায়ের দিকে। কটাক্ষ করে বলল, সেই কখন ডেকেছিলাম আমি, শুনতে পাওনি? নাকি আসার সময় রাস্তায় ঘুমিয়ে পড়েছিলে? হৃদের তেরা কথায় মায়া হৃদের বাহু জড়িয়ে ধরতে ধরতে বলল, বিয়ে বাড়িতে কত কাজ থাকে, ডাকলেই কি চলে আসা যায় বলুন? মায়ের কথায় হৃদ পুনরায় আগের ন্যায় বলল, আজও আমি তোমার প্রায়োরিটির লিস্টে সবার উপরে আজও আমি তোমার প্রায়োরিটির লিস্টে সবার পরে আসি হৃদ। আমার আগে গোটা দুনিয়া তোমার আপন। হৃদের কথায় মায়া হৃদের বাহু ছেড়ে জড়িয়ে ধরল। হৃদের বুকে মায়া হৃদের বুকে মায়া মাথা রাখতে রাখতে বলল, আপনি যে আমার কে, এটা এক আকাশ সমান বর্ণনা লিখলেও শেষ হবে না নেতা সাহেব। আমার পূর্ণতা বলতে আমি শুধু আপনাকেই চিনি, আমার খান সাহেবকে। মায়ের কথায় হৃদের মেজাজ শান্ত হলো। মায়াকে দুহাতে জড়িয়ে ধরতে ধরতে বলল, তোমাকে পেয়ে জীবনটা এত স্বর্গ সুখের হবে ভাবিনি হৃদ। আজ বেঁচে থাকার স্বাদ দ্বিগুণ মনে হচ্ছে। তুমি আমার জীবনের সেই অবিচ্ছেদ্য অধ্যায়, যেটার আমি যেটা আমি কখনোই লিখে শেষ করতে চাইব না। আচ্ছা, এখানে লিখছে যেটার আমি কখনোই শেষ লিখতে চাইব না। যাই হোক, তারপরও লেখিকা কিন্তু শেষ লিখিয়ে দিল, সমাপ্ত। এই গল্পটা দিতে আমার অনেক বেশি দেরি হয়েছে। প্রায় 3, 4, 5 মাস যাবত আমি এই গল্পটা দিচ্ছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে কোনো গল্প বা উপন্যাস দিলে এত দেরি করব না, ওয়াদা করছি। সবাই ক্ষমা করবেন অবশ্যই।
এত দেরি করার জন্য মন থেকে সরি। আসলে আমি চাইনি, কিন্তু বুঝেনি তো। চ্যানেলটা চলে যাওয়ার পরে আসলে মন অনেক বেশি খারাপ। যাই হোক, এই চ্যানেলে, এই যে চ্যানেলটা খোলা আছে, এই চ্যানেলের মধ্যেই হচ্ছে বাকি চ্যানেলগুলো পেয়ে যাবেন। এই চ্যানেলটার মধ্যে একটু ঘোরেন, তাইলে হচ্ছে আমার আরও অনেকগুলো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো পাবেন। সেই চ্যানেলগুলোতে রেগুলার গল্প আপলোড হবে, প্রত্যেকটা চ্যানেলে গল্প পাবেন ভাই। আর হচ্ছে আরও একটা চ্যানেল খোলা হয়েছে, যেখানে আমি পদ্মজা, আমৃত্যু ভালোবাসি তোকে এবং অবরুদ্ধ নিশীথ, তারপরে পরিযান, আরও কিছু উপন্যাস যেগুলো আমি আগে পড়ছিলাম, আগের চ্যানেলে ছিল, সেগুলো সেখানে আপলোড করা আছে, বুঝতে পারছেন? চ্যানেলটার নাম হচ্ছে মাহিয়ান আহমেদ দ্য লস্ট স্টোরিজ। এই চ্যানেলের মধ্যে গেলেই ওই চ্যানেলটা পাবেন। ওইখানে আর কি আপলোড করা হচ্ছে রেগুলার। ওই বাকি মানে ওল্ড গল্পগুলো তো ওইখানে দিয়ে দিচ্ছে, ওগুলো আর এইসব চ্যানেলে দিব না যেগুলো আমি রেগুলার গল্প দিই। ওটার জন্য একটা আলাদা চ্যানেল খুলে ওগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে আমি সরি এত দেরি করার জন্য। আসলে চ্যানেলটা চলে যাওয়ায় আমার মন এতটা ভেঙে গেছে যে আমি এগুলোতে আসলে ফোকাস করতে পারতেছিলাম না, বুঝছেন? পড়তে পারতেছিলাম না। যাই হোক, ইনশাল্লাহ কামব্যাক করার ট্রাই করবো। 2026 সালটা খুব ভালো কাটুক আপনাদের, এবং আমার জন্য দোয়া করেন যেন খুব ভালো কাটে আমার। 25 সালটা অনেক খারাপ গেছে, হয়তো 26 সালটা অনেক ভালো যাবে। তারপরেও 25 সাল অনেক বেশি ভালো গেছে, আল্লাহ বাঁচিয়ে রাখছে, এটাও কিন্তু অনেক। নিঃশ্বাস নিতে পারতেছি, এটাও কিন্তু অনেক, আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার উপর সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবেন, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকেন। আবারও সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন, আমি অনেক দেরি করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়েন। আজকে আসছি। আল্লাহ হাফেজ।